নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটায় অনেক বিষয় আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই বাংলা সফর করলেন। গত আড়াই মাসে এই নিয়ে তিনবার এবং আজকের সভা থেকে, আজকের রাজনৈতিক সভা থেকে তিনি পরিষ্কার তিনটি দিকে তার বাণ ছুঁড়লেন। একটি হচ্ছে ক্ষমতায় আসলে তার দল বিজেপি কিভাবে এ রাজ্যের উন্নয়ন করবে এবং কি কি উন্নয়ন তারা করেছেন সেই কথা যেমন তিনি বললেন, পাশাপাশি এ রাজ্যের তৃণমূল সরকারকে, তৃণমূল মন্ত্রীদের দুর্নীতিকে তিনি কটাক্ষ করলেন এবং সেই দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বললেন যে তার যে সরকার নতুন আইন করছে সেই আইনে সমস্ত মন্ত্রীদেরকে 30 দিন গ্রেপ্তারে থাকলে 31 দিনের মাথায় পদত্যাগ করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে। পাশাপাশি তিনি অনুপ্রবেশকেও ইস্যু করলেন এবং সীমান্তবর্তী রাজ্য হওয়ার জন্য এ রাজ্যে অনুপ্রবেশ এবং ডেমোগ্রাফি যে বদলে যাচ্ছে সে কথাও তার ভাষণে ইঙ্গিত ছিল। এই রকম একটা অবস্থার মধ্যে তার প্রধান লক্ষ্য যে সংবিধান সংশোধনী বিল, এবং এ রাজ্যের তৃণমূল সরকার যে এই বিলের বিরোধিতা করছে তিনি পরিষ্কার বললেন এটাকে কোনোভাবে রেয়াত করা হবে না, তাও তার ভাষণে জানা গেল। কি হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আজকে এ নিয়ে আলোচনায় যারা আমার সঙ্গে আছেন একবার পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে আছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। দেবজিৎ, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। নীলাদ্রি দাস, স্বাগত। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী। চন্দন, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকেও স্বাগত। নরেন্দ্র মোদী তো পরিষ্কার বিরোধীদের নিশানা করলেন এবং তৃণমূল কংগ্রেস যে করতে দিচ্ছে না তাও তিনি বললেন। তৃণমূলের বক্তব্য যে এর মাধ্যমে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকের আমাদের মোশন মিশন অপরাধ মুক্তি নাকি নিশানায় বিরোধী। আমি প্রথমেই বিশ্বজিৎকে জানতে, বিশ্বজিৎ, যে এই বিল নিয়ে আলোচনার দুটো দিক আছে, এক আইনি আর একটা রাজনৈতিক। প্রথমে আইনি দিকটা যদি আমি আসি তাহলে দেখব যে ভারতীয় বিচার ব্যবস্থা একটা নিয়ম আছে, কেউ যতক্ষণ নির্দোষ বা ততক্ষণই নির্দোষ যতক্ষণ না দোষ তার প্রমাণ হচ্ছে। এই আইন কি দোষ প্রমাণের আগেই শাস্তির কথা বলছে না? আপনি যে প্রশ্ন তুলে দিলেন, আসলে এই আইন কোন ভারতবর্ষের জন্যে? হেমন্ত সোরেনের ভারতবর্ষের জন্যে, কেজরিওয়ালের ভারতবর্ষের জন্যে, নাকি হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, মিস্টার রানে এদের জন্যে? আসলে যে ভারতবর্ষের কথা বলছেন, যেখানে সরাসরি যিনি অভিযুক্ত তাকে আইনে বিচার হওয়ার আগেই স্বাভাবিকভাবে 90 দিনে চার্জশিট দিতে সময় লাগে, তার আগেই তাকে আমি দোষী বলছি একটা পলিটিক্যাল এবং সোশ্যাল ন্যারেটিভস তৈরি করে। কেন করতে পারছেন? দুটো দিকের কথা বলবো বিশ্বদা। প্রথম হচ্ছে কারণ এই অভিযোগটা বা জেলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলে ভারতীয় জনতা পার্টি, যারা রাতারাতি রত্নাকর থেকে বাল্মীকিতে রূপান্তর করতে পারে, তাদেরকে দলে নিয়ে আসতে পারে। সুতরাং সেখানে একটা থ্রেট। আর এতদিন ধরে খাঁচার তোতা পাখি যারা ছিলেন তাদেরকে খাঁচা থেকে বের করে কার্যকরী ভূমিকা নেওয়া, এই এজেন্সি রাজ কায়েম করার পুরোপুরি রাজনৈতিক ফন্দি। কেন রাজনৈতিক ফন্দি? কারণ 303 থেকে 240-এ আসার পর টিকে থাকবে কিনা সরকার সেটা নির্ভর করছে এই এজেন্সি রাজ কায়েমের মধ্যে দিয়ে। নীলাদ্রিবাবু, আপনি কি তাই মনে করছেন?
বিশ্বদা, আমি এখানে আসার আগে না কিছু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কারণ আমার বিশ্বাস এই এসি স্টুডিওয়ে বসে ডেটার ভিত্তিতে আমরা অনেক কথা বলি, সেটা বাস্তবের সাথে অনেক সময় মেলে না, মানুষের পালস টাচ করে না। তারা কিন্তু এই আইনের ভীষণভাবে বিরোধী। তারা বলছেন 30 দিন সময় কেন দেওয়া হচ্ছে, 10 দিন জেলে থাকলেই বহিষ্কার করা উচিত। আমি তো অভিভূত হয়ে গেলাম। তারা বলছেন যদি নির্দোষ প্রমাণিত না হলে কাউকে শাস্তি মানে দোষী প্রমাণিত না হলে কাউকে শাস্তি দেওয়া যায় না। সরকারি কর্মীর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নয় কেন? 48 ঘন্টা কোনো সরকারি কর্মী যদি জেলে থাকেন তাকে সাসপেন্ড করা হয়। যে আইন সরকারি কর্মীর জন্য প্রযোজ্য, রাজনৈতিক নেতারা কি কোনো বিরল প্রজাতির মানুষ, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? চন্দন ঘোষ চৌধুরী। বিশ্বদা, একেবারে শুরুতেই যেটা বলবো সেটা হলো যে আজকে যে আইন মোতাবেক যে প্রশ্নটা বিশেষভাবে উঠেছে, আপনি যদি খুব ভালো করে দেখেন দেখবেন আইন ইটসেলফ এটাকে কন্ট্রাডিক্ট করছে। মানে এর এক্সিকিউশনটা কে, এক্সিকিউশন বডিটাই, ধরুন ইডি, সিবিআই, পুলিশ সিস্টেম কাউকে ধরলো, যে কথাটা বিশ্বজিৎ বলছেন 90 দিনের চার্জশিট, 90 দিনের আগে 30 দিন তারা জেলে থাকলো, এবং সেই অপশন, এই যে ইনোসেন্স আনটিল প্রুভেন, এই জায়গাটা তো কন্ট্রাডিক্ট করছে আইন নিজেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাদের এক্সিকিউটিভ যে শ্রেণীটা, তাদের হাতে এম্পাওয়ার করে দেওয়া হলো, অর্থাৎ পলিটিক্যাল সিস্টেম থেকে, লেজিসলেটিভ সিস্টেম থেকে পাওয়ারটা অনেকটা বেশি চলে গেল ওই এক্সিকিউটিভ সিস্টেম। এবং এক্সিকিউটিভ সিস্টেমটা কি হচ্ছে এখানে একদম পরিষ্কার একটি জায়গা দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে বারবার প্রমাণিত হচ্ছে যে এই সিস্টেমটাকে কাজে লাগানো হচ্ছে। আপনার এক্সপেরিয়েন্স নিঃসন্দেহে, আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখুন সারদা নারদার যে ঘটনা, সেটা আমরা করেছিলাম ইনফ্যাক্ট এই কেসেসগুলো, তার পরবর্তী সময় কিভাবে রোল আপ হয়েছে, কিভাবে দেখেছি ওই নারদার টাকা নেওয়ার পরে একজন বিরোধী দলনেতা হয়ে যান, অর্থাৎ এই পুরো সিস্টেমটা, এবং তাকে ডাকা হয় না। ইনফ্যাক্ট এই যে এক্সিকিউশনটা, এটা তাদের হাতে ক্ষমতা ইনভেস্ট করে বাঁচিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার আর একটা ফল হচ্ছে এটাকে লিগালাইজ করা। আর দ্বিতীয় প্রশ্নটা আরো বিশেষভাবে বলার, ধরুন নারায়ণ রানে, পরিয়াল, রমেশ পরিয়াল, হেমন্ত বিশ্ব শর্মা, বা আমরা যদি রেড্ডি ব্রাদার্সের ঘটনা দেখি, ইউদিরিয়াপ্পার ঘটনা দেখি, আমরা কোথায় ছিলাম? ইনফ্যাক্ট এটা রিয়ালাইজ এরা করেননি। পার্থদা, যে প্রশ্নটা চন্দন বললেন তার সূত্র ধরে যদি জানতে চাই, 22 সালে 76% বন্দী আমাদের দেশের আন্ডার ট্রায়াল ছিলেন। এই যে বিএনএস চালু হয়েছে, বিএনএস এর 358টি সেকশনের মধ্যে 181টিতেই সাজা হচ্ছে 5 বছর বা তার বেশি। বিশেষ আইন জুড়লে সংখ্যাটা আরো বেশি হবে। নয় আইন তো শাসক গোষ্ঠী হাতে যা ইচ্ছে তাই করার লাইসেন্স তুলে দিতে পারে। আসলে মুশকিল হচ্ছে যে এক সময় দেখবেন সোনার গয়নার বদলে রোল গোল্ড বিক্রি করা হতো। ফলে তখন ছিল যে বলতাম যে চকচক করলেই সোনা হয় না। ফলে দেশে আইন আনছেন যে দুর্নীতি দূর করব বলে, আসলে দুর্নীতি মুক্ত ভারত গড়তে চাইছেন। তালটা হচ্ছে আসলে ভেতরে আছে যে বিরোধী মুক্ত ভারত, সেটাই তৈরি করার, এবং সেটা করতে গিয়ে আসলে এই রোল গোল্ডটাকে সোনা হিসেবে চালাতে চেষ্টা করছেন, অর্থাৎ যেন অ্যাজ ইফ একটা আসল সোনার গয়না তারা নিয়ে এসছেন। এবং এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, দেখুন পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে একটা সিঙ্গল লাইনের উপর, যে ইনভেস্টিগেটিং এজেন্সির তার সততা, নৈতিকতা, দক্ষতা, এটার উপর দাঁড়িয়ে আছে আপনি 30 দিন হেফাজতে থাকবেন না 15 দিনে আপনার শেষ হবে, না আপনি 30 মাস ধরে থাকবেন পুরোটা। ফলে আমাদের ভারতবর্ষে যদি দেখেন যে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে তাদের যে সাফল্যের হার অত্যন্ত খারাপ, এবং তাদের পক্ষপাত দুষ্ট নিয়ে যদি আমি কোনো কথা বলি, সব আমলেই ছিল। ফলে এখনো দেখতে পাচ্ছি কিরকম অবস্থা রয়েছে। ফলে আমার এই জায়গাটাই হচ্ছে যে বড় জিনিস বিশ্ব, যে সিবিআই এর হাতে যদি আমার মন্ত্রিত্বের মেয়াদ নির্ভর করে, তাহলে ঠিক 3টে মডেল আপনার জন্য অপেক্ষা করে। আমার বাঁ হাতে যদি ঝাড়খণ্ড দেখেন, অর্থাৎ আপনি যদি শাসক দলের কেন্দ্রের বর্ষতা স্বীকার করেন, তাহলে হচ্ছে যে আপনি হেমন্ত বিশ্ব শর্মা হবেন আসামের। আর আপনি যদি শাসক দলের বর্ষতা স্বীকার না করেন, তাহলে আপনি হেমন্ত সোরেন হবেন। আর ঠিকের মাঝামাঝি যদি থাকেন, তাহলে হচ্ছে আমাদের রাজ্যে যে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বর্ষতা স্বীকার করলেন না, কিন্তু হাবভাবটা যা করলেন, যেভাবে চললেন, তাতে বর্ষতা স্বীকারের নামান্তর। ফলে এই পলিটিক্সের মধ্যে যদি যান, তাহলে দেখবেন যে আসলে শাসক দল সেটাই চায়, হয় হেমন্ত সোরেন করতে, অথবা হেমন্ত বিশ্ব শর্মা, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, এই মডেলটার মধ্যে থাকতে চাইছেন। অরূপ, কোথায় অসুবিধে, কেন অসুবিধে? যে এটা তো একটা আইন হচ্ছে, সেই আইন আপনাকে করলে যে একটা বিজেপি বলছে যে একটা স্বচ্ছতার ব্যাপার হয়ে যাবে, প্রধানমন্ত্রীকেও তো আইনের আওতায় আনা হচ্ছে, এটা বিজেপির দাবি। বিশুদ্ধ, আজকে একটা খুব ভালো দিন, যে সদ্য আমরা সবাই জেনেছি যে সুপ্রিম কোর্টের রায়ে ওই রিজার্ভেশন সংক্রান্ত সমস্যাটা মিটে গেছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের ফলও বেরিয়ে গিয়েছে।
তো জয়েন্টের আগেই বিজ্ঞানের ছাত্রছাত্রীদের একটা ফর্মুলা পড়তে হয়, সবাই জানি আইনস্টাইনের মাস এনার্জি ইকুইভ্যালেন্সের ফর্মুলা, যেটা ছিল E ইজিক্যাল টু MC স্কোয়ার। তো আজকে ফর্মুলাটা একটু বদলে হয়ে গেছে C ইজিক্যাল টু ME স্কোয়ার। C ফর চেয়ার, চেয়ার ইজিক্যাল টু মোদি ইন্টু ই স্কোয়ার। এই দুটো ই কি, একটি ই হচ্ছে ইডি, একটি ই হচ্ছে ইসি। ইসির কাজ হচ্ছে ভোট চুরি করা, ভোট চুরি করে যদি জিততে পারলাম তো ভালো, যদি ভোট চুরি করে জিততে না পারি তাহলে ইডিকে নামানো হবে, যাতে গায়ের জোরে সরকারটাকে ফেলে দেওয়া যায়। ওই নরেন্দ্র মোদী একবার বলেছিলেন A প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB, এক্সট্রা 2AB কাহা সে আতা হ্যায়? এই এক্সট্রা 2AB গুলো হচ্ছে ওই হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, যাদেরকে শুভেন্দু অধিকারী, যাদেরকে বিজেপি চোর বলেছিল, তারপর বিজেপির ওয়াশিং মেশিনে সমস্ত তদন্ত বন্ধ। আর উল্টো দিকটা আমরা দেখছি যে সত্যেন্দ্র জৈন, দিল্লির একজন নেতা আম আদমি পার্টির, তাকে গ্রেপ্তার করলো এবং কোর্টে গিয়ে বলছে যে আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। 6 মাস ধরে জেল খাটলেন। আমাদের আশঙ্কার জায়গাটা এইখানেই যে যাকে আমার অপছন্দ তাকে প্রথমেই, আজকে প্রথম কথা ইডির হাতে যে পাওয়ার এক্সারসাইজ করে দেওয়া হয়েছে, বিশেষ করে PML এর মতো আইনের ক্ষেত্রে, সেখানে ইডি চাইলে ইনডেফিনিট কালের জন্য কাউকে জেলে রাখতে পারে। আপনি জেলে রাখবেন, সরকারটাকে ভেঙে দেবেন, তারপর গায়ের জোরে সরকার দখল করবেন। মহারাষ্ট্র দেখিয়েছে এই পথ আজকে। তাই এই আজকে 138 অ্যামেন্ডমেন্টটা নতুন করে, এরা জানে এরা রিভিশন করার জায়গা নেই, কারণ 2/3 মেজরিটি এদের নেই, কিন্তু এটা আসলে SIR এ যে ভোট চুরি ধরা পড়ে গিয়েছে, চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা, চোর ধরা পড়ে গেছে, তাই চোর কি মা জোরসে বলে।